Hello everyone, this is Shankar Shukla Roy Karmakar and you are watching my channel that is Reverberation Guidelines. So আজকে আমরা যে পার্টিকুলার টপিকটা নিয়ে পড়বো সেটা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। চ্যাপ্টারটাকে বেসিক্যালি আমরা দুটো পোর্শনে ডিভাইড করে দেবো। একটা পোর্শন পুরো থিওরিকে নিয়ে ডিসকাস করবে এবং সেকেন্ড পোর্শনটা কিছু নিউমেরিক্যাল বেসড অ্যান্ড ডেরিভেশন ওয়েজ। সো হিয়ার উই স্টার্ট। সো ফার্স্টেই আমরা দেখবো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ইলাস্টিসিটি, অর্থাৎ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার সংজ্ঞা। প্রথমে যেটা বুঝতে হবে যে এক্ষেত্রে একটা ডিফর্মড অবজেক্টের কনসেপ্ট আসবে। অ্যান্ড ডিফর্মড অবজেক্টটা কি? ধরা যাক একটা নর্মাল বডি আছে, সেই বডির ওপর আমি কোনো একটা এক্সটার্নাল ফোর্স বা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম, অর্থাৎ তাকে বিকৃতকারী কোনো একটা বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা অবশ্যই বিকৃত হবে। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন থেকে সে বিচ্যুত হবে। কিন্তু যখনই আমি এই ডিফর্মিং ফোর্স বা বিকৃতকারী বলটা সরিয়ে নেব, তখন যদি বস্তুটা তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় অথবা বিকৃতকারী বল প্রতিরোধের চেষ্টা করে, তাহলে সেই পার্টিকুলার ধর্মকে আমরা বলবো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। দ্যাট ইজ ইলাস্টিসিটি ইজ নাথিং বাট দ্য এবিলিটি অফ আ ডিফর্মড মেটেরিয়াল or a distorted material under the influence of an external force. And whenever the external force is going to be removed, the ability of gaining its own previous size, shape, or volume is nothing but the elasticity. Well, now come to the very next point, that is elastic limit. So elastic লিমিটটা কি? না, যখনই আমরা কোনো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে প্রত্যেক অবজেক্ট তার নিজস্ব আকার বা আয়তন বদলাবে। দ্যাট ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য এক্সটার্নাল ফোর্স ইচ অ্যান্ড এভরি অবজেক্ট উইল চেঞ্জ ইটস ওন সাইজ অর শেপ। কিন্তু বিকৃতকারী বলের যে উচ্চ সীমা পর্যন্ত, অর্থাৎ যে লিমিটিং ফোর্স বা যে আপার লিমিট অব্দি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও একটা অবজেক্ট নিজের স্থিতিস্থাপক সীমা দেখায়, অর্থাৎ সে তার ইলাস্টিক লিমিটটা অবজার্ভ করায় বা ডিসপ্লে করায়, তাকে আমরা বলি ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। দ্যাট ইজ আ material's elastic limit is the greatest stress that can be applied to it without changing the permanent deformation. এই পার্মানেন্ট ডিফরমেশন জিনিসটা কি? যখনই কোনো একটা অবজেক্টের ওপর অ্যাপ্লাইড ফোর্সটা তার ইলাস্টিক লিমিট ক্রস করে যাবে, তখন কিন্তু তার ডিফরমেশন পার্মানেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবজেক্টটা ব্রোকেন হতে পারে বা অবজেক্টের ডিফরমেশন পার্মানেন্ট হতে পারে। এখন অবভিয়াসলি একটা কোশ্চেন চলেই আসে যে তাহলে কারা এই ইলাস্টিক অবজেক্ট? বেসিক্যালি এখানে কিন্তু কনসেপ্ট যা বলবে, ডেফিনেশন সে কথা বলবে না। আমরা ডেফিনেশন অনুযায়ী বলতে পারি দি অবজেক্টস হুইচ ডিসপ্লে দ্য ইলাস্টিসিটি আর নোন অ্যাজ দ্য ইলাস্টিক অবজেক্ট। নাও দ্য কনসেপ্ট জেনারেটস যে যে সকল বস্তু স্থিতিস্থাপকতা দেখায় তারা নাকি সবাই স্থিতিস্থাপক বস্তু, কিন্তু স্থিতিস্থাপকতা দেখায় এর উপরে ভিত্তি করে আমরা অবজেক্টগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। Well, স্থিতিস্থাপকতা ধর্মের উপর নির্ভর করে আমরা স্থিতিস্থাপক বস্তুকে মোট তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, দ্যাট ইজ পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স। একটি আংশিক স্থিতিস্থাপক বস্তু, দ্যাট ইজ পার্টলি বা পার্শিয়াল ইলাস্টিক সাবস্টেন্স। আর পূর্ণ নমনীয় বা অস্থিতিস্থাপক বস্তু, দ্যাট ইজ পারফেক্টলি প্লাস্টিক অর ইনইলাস্টিক সাবস্টেন্স। ওয়েল, আমরা যদি পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নিয়ে ভাবি, তাহলে কি? বিকৃতকারী বল বা দ্বন্দ্ব অপসারণ করার পর যদি কোনো একটি বস্তু তার বিকৃত আকার বা আয়তন ভুলে রেখে সম্পূর্ণভাবে নিজের পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাকে আমরা বলি পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স। অর্থাৎ ইফ দি এক্সটার্নাল or the deforming force or couple is completely removed, then the deformed object, if regain its own previous size, shape, or volume perfectly, then the substance is known as the perfect elastic substance. কিন্তু আনফরচুনেটলি বাস্তবে এই জাতীয় বস্তুর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ কখনোই সম্ভব না একটা বস্তুর পক্ষে তার পূর্বের আকার বা আকৃতি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া। যদি কোনো একটি বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করার পরে বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হয় এবং ডিফর্মিং ফোর্স রিমুভ করে নেওয়ার পর যদি তার বস্তুটি তার পূর্বের আকার আয়তন সম্পূর্ণভাবে ফিরে না পেলেও কিছু অংশ ফিরে পায়, তখন সেই জিনিসটাকে আমরা বলি দ্যাট ইজ পার্শিয়াল অর পার্টলি ইলাস্টিক সাবস্টেন্স। অর্থাৎ ইফ দি ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড from a deformed object and the object regains partially of its previous size or shape, then the object is known as the partial elastic substance.
অর্থাৎ একটা বস্তুর ওপর থেকে বাইরে থেকে বল প্রয়োগ করার জন্য যে ডিফর্মেশন হয়েছে, যদি প্রযুক্ত বল বা এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা সরিয়ে নেওয়া হয়, তাহলে সে তার পার্শিয়ালটাই ফিরে পায়। অ্যান্ড অনেস্টলি এই জাতীয় সাবস্টেন্সই সবাই, অর্থাৎ কোনো বস্তু পারফেক্ট ইলাস্টিক হয়ই না, কিন্তু সবাই পার্শিয়াল বা পার্টলি ইলাস্টিকই হয়ে থাকে। দ্য লাস্ট ওয়ান যেটাকে আমরা বলছি পূর্ণ নমনীয় বা অস্থিতিস্থাপক বস্তু, দ্যাট ইজ পারফেক্টলি প্লাস্টিক সাবস্ট্যান্স। অ্যান্ড ফর দিস কেস আমরা বেসিক্যালি একটা খুব সুন্দর এক্সাম্পল বলবো। বেসিক্যালি বাটার বা চিজ এই জাতীয় জিনিসগুলোকে আমি পারফেক্ট ইনলাস্টিক বলছি। কেন বলছি? না, আমি বলছি এক্ষেত্রে যে ইফ দি ডিফর্মিং ফোর্স ইজ ভেরি স্মল, বিকৃতকারী বলের মান যতই ক্ষুদ্র হোক না কেন, অ্যান্ড আফটার রিমুভিং দ্যাট ডিফর্মিং ফোর্স, যদি সেই বিকৃতকারী বল সরিয়ে নেওয়া হয়, তাহলে that distorted object will never regain its own previous size, shape or volume. অর্থাৎ বিকৃতকারী বলের মান যতই ক্ষুদ্র হোক না কেন, তা সরিয়ে নেওয়ার পরে যদি বিকৃত বস্তু কখনোই তার পূর্বের আকার আয়তন না ফিরে পায়, অর্থাৎ ইট কন্টেন্স ইট চেঞ্জ শেপ, অর্থাৎ যে আকার বা আকৃতি বদলে গেছে সেই পরিবর্তিত আকার বা আকৃতি বহন করতে পারে, তাকে বলা হয় অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণনমনীয় বস্তু। যদিও বাস্তব ক্ষেত্রে ধরা হয় এই জাতীয় বস্তুর অস্তিত্ব নেই, তবুও আমি পড়ানোর শুরুতেই বলেছিলাম যে চিজ, বাটার, ঘি এরা মোটামুটিভাবে পারফেক্টলি ইনইলাস্টিক বা প্লাস্টিক সাবস্টেন্স। Okay, the very next point that is going to be discussed over here, that is perfect rigid body, অর্থাৎ পূর্ণ দৃঢ় বস্তু। এখন আমি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করব, এবং অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে সাধারণত অবজেক্টের ডিফর্মেশন হবে। কিন্তু রিজিড সাবস্টেন্স বলছে যে এক্সটার্নাল ফোর্সের মান যাই হয়ে যাক না কেন, অর্থাৎ বাহ্যিক বলের মান যা হোক না কেন, যদি কোনো একটি সংস্থার যে কোনো দুটি বিন্দু ভরের মধ্যে আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ পজিশন বা রিলেটিভ ডিস্টেন্স কখনোই না চেঞ্জ হয়, অর্থাৎ আমি এক্সটার্নাল ফোর্স যাই দেই না কেন, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কখনো বদলাবে না। That is the exactly logic. The distance between any two points of a body remains constant in time regardless the external force or movements or couples exerted on it. The body is known as the rigid substance. অর্থাৎ এটাকে বুঝতে গেলে আমাদেরকে একটু কনস্ট্রাকশনের হেল্প নিতে হবে। সো সে ফর এক্সাম্পল আমার কাছে এটা একটা অবজেক্ট। সো আমি একটা স্ফেরিক্যাল অবজেক্টকে এখানে ইমাজিন করছি। এখন এই স্ফেরিক্যাল অবজেক্টটাকে আমি যে কোনো অ্যামাউন্ট একটা ফোর্স দিতে পারি। অর্থাৎ এই বডিটাকে যদি আমি ফোর্স দিতে শুরু করি, তাহলে কি হবে? এটা ডিফর্মেশন হওয়ারই কথা। কিন্তু আমি এর ওপর দুটো যে কোনো পয়েন্ট ধরে নিচ্ছি। অর্থাৎ দিস ইজ মাই এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ মাই বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে ডেফিনেটলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স আছে, অ্যান্ড দ্যাট ডিস্টেন্স ক্যান বি মেজার্ড লাইক দ্যাট। সো দিস ইজ মাই ডিস্টেন্স। এবার আমি কি করছি? এই অবজেক্টের উপর আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। সো ধরা যাক এদিক থেকে আমি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করছি, এদিক থেকে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করছি। অর্থাৎ চারিদিক থেকে এটা ফোর্স দিয়ে কি করতে চাইছি? হোয়াট উই আর ট্রাইং টু ডিফর্ম দ্য শেপ। কিন্তু এই এত পরিমাণ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি আমি দেখি যে এই অবজেক্টটার মধ্যে এই এ আর বি পয়েন্টটার ইন্টারনাল ডিস্টেন্স কোনোভাবে কোনো বদলায়নি, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করার আগেও দুটো পয়েন্টের মধ্যে যা ডিস্টেন্স ছিল, if the distance was x, now this distance remains x, অর্থাৎ ইন্টারনাল দুটো পয়েন্টের মধ্যে কখনোই ডিস্টেন্সের পরিবর্তন হয়নি, রিগার্ডলেস দি ভ্যালু অফ দ্য ফোর্স দ্যাট হ্যাজ বিন অ্যাপ্লাইড অন ইট। অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বলের মান যাই হোক না কেন, যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স না বদলায়, তখন সেই সাবস্টেন্সকে আমরা বলতে পারি রিজিড সাবস্ট্যান্স বা পূর্ণ দৃঢ় বস্তু, যা রিয়েল লাইফে কখনোই হয় না। ওকে, আমরা এবার যে বস্তুটা নিয়ে পড়াশোনা করব সেটা ভঙ্গুর বস্তু বা ব্রিটল সাবস্ট্যান্স। অ্যাকচুয়ালি ব্রিটল সাবস্ট্যান্স কারা? না, যে সকল বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পরই খুব তাড়াতাড়ি অশুভ বিন্দু বা ব্রেকিং পয়েন্ট এসে পড়ে। অর্থাৎ বেসিক্যালি বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ করার সাথে সাথে যেই এদের ব্রেকিং পয়েন্ট অর্থাৎ অশুভ বিন্দু এসে পড়ে, এরপরে বস্তুটি আর স্থিতিস্থাপকতা দেখায় না, বরং ভেঙে যায়। একে বলা হয় ভঙ্গুর বস্তু, ভঙ্গুর পদার্থ। দ্যাট ইজ brittleness describes the property of a material that fractures when subjected to stress or external force, but it has a very little tendency to resist the deformation before rupturing. অর্থাৎ ভেঙে যাওয়ার আগে
প্রতিরোধকারী যে স্থিতিস্থাপক বল থাকে সেটা অত্যন্ত কম হয়। এদের খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে কাঁচ বা গ্লাস, আয়না। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব পীড়ন স্ট্রেস নিয়ে। তো পীড়ন বা স্ট্রেস জিনিসটা কি? ইন দ্য ভেরি প্রিভিয়াস ভিডিও আমরা পড়েছিলাম যে যখনই কোনো বস্তুর উপর আমরা বাইরে থেকে একটি বল প্রয়োগ করব, তখনই বস্তুটা কি হবে, তার নিজস্ব আকার বা আয়তন বদলে ফেলার চেষ্টা করবে। অর্থাৎ কি হবে, একটা ডিফর্মিং ফোর্সের জন্য বস্তুর আকার বা আকৃতি অবশ্যই একটা বদলানোর প্রচেষ্টা থাকবে। কিন্তু যখনই বস্তুর আকার আকৃতি বদলে যাবে, সঙ্গে সঙ্গে বস্তুটা কি করবে, স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তার পূর্বের আকার বা আকৃতি ফেরত পাওয়ার চেষ্টা করবে। এই পূর্বের আকার বা আকৃতি ফেরত পাওয়ার জন্য বস্তুটার মধ্যে একটি প্রতিক্রিয়া বা প্রত্যানয়নকারী বলের সৃষ্টি হবে। অর্থাৎ according to the given diagram, when the object is applied to a certain amount of force and the body is going to be deformed, a deforming force is going to be activated on it. Definitely তার উপর একটা ডিফর্মিং ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু এই ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার জন্য অবজেক্টের যেই একটা ডিস্টরশন বা রিফ্লেকশন হয়েছে, অর্থাৎ নিজের শেপ বদলে গেছে, সঙ্গে সঙ্গে কি করছে, এই অবজেক্টটা আভ্যন্তরীণ দিকে একটা রিস্টোরিং ফোর্স বা একটা রেজিস্টিভ ফোর্স তৈরি করছে, যাতে তার আগের আকার বা আকৃতি ফিরে পায়। অর্থাৎ এই যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি একটা রিয়াকশনাল ফোর্স। অর্থাৎ একটা রিয়াকশনাল ফোর্স অবজেক্টের উপর অটোমেটিক্যালি জেনারেটেড হবে যখনই আমি অবজেক্টের নিজের সাইজ বা শেপকে বদলে দেবো। পীড়ন কথাটা তৈরি হচ্ছে বা স্ট্রেস কথাটা ডেভেলপ হচ্ছে সেই পার্টিকুলার কনসেপ্ট থেকে। অর্থাৎ পীড়ন কথার মানে আমরা এক্স্যাক্টলি এটা বলতে পারি যে বাইরে থেকে কোনো একটি ডিফর্মিং ফোর্স, বিকৃতকারী বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হলে যে বিশেষ প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত হয় এবং যার জন্য বস্তুটি আবার নিজের পূর্বের আকার বা আকৃতি ফেরত পাওয়ার চেষ্টা করে, তাকে বলা হয় স্ট্রেস বা পীড়ন। Basically, whenever an external force is applied on an object, the object is going to be deformed by its size, length, as well as its volume. And due to the elasticity, the object tries to regain its own previous size, shape, or volume. The restoring force developed per unit area due to the elasticity is known as the stress. ওয়েল, তাহলে ম্যাথমেটিক্যালি যদি স্ট্রেস বা পীড়ন কথার মানে আমাদেরকে বুঝতে হয়, তাহলে এই কথার মানে হবে দ্যাট ইজ সৃষ্ট প্রতিক্রিয়া বল বাই বস্তুর ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল। সো বেসিক্যালি স্ট্রেস ইজ নাথিং বাট দি ডেভেলপড রিস্টোরিং ফোর্স, অর্থাৎ সৃষ্ট প্রতিক্রিয়া বল বাই এরিয়া বা ক্ষেত্রফল। এখন যদি এর একক বুঝতে চাই, তাহলে আমাদের এককটা একটু বুঝতে হবে। দ্যাট ইজ স্ট্রেসকে আমরা লিখতেই পারি ফোর্স পার এরিয়া। বেসিক্যালি এই ফোর্সটা কিন্তু রিয়াকশনাল ফোর্স, রাইট? অর্থাৎ রিয়াকশনাল ফোর্স পার এরিয়া। তো এর ইউনিটটা কি হবে? এর ইউনিট ডেফিনেটলি হবে এসআই ইউনিট, হবে নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস ইউনিট যদি আমরা ধরি, তাহলে ডেফিনেটলি এটা হয়ে যাবে ডাইন পার সেমি স্কোয়ার। ইন দ্য আদার হ্যান্ড যদি এর ডাইমেনশন বোঝার চেষ্টা করি, তো ডাইমেনশন কথার মানে হয়ে যাবে দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু divided by L square. So it will look like m L to the power minus 1 t to the power minus 2. Now come to the very interesting point. স্ট্রেস কে দেখতে আমাদের মনে হতে পারে যে এটা অনেকটা প্রেসারের সাথে ইকুয়াল, কারণ চাপ কথার মানেও যখন আমরা পড়েছি, চাপ কথার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া। তো সেক্ষেত্রে একটা ছোট্ট সমস্যা আছে যে আমরা ঘাত বাই ক্ষেত্রফলকে খুব ইজিলি বলতে পারতাম, এর একককে বলতে পারতাম প্যাসকাল, কিন্তু আমরা স্ট্রেসের ইউনিটকে নিউটন পার মিটার স্কয়ারকে কখনোই প্যাসকাল বলতে পারবো না। এর একমাত্র কারণ হচ্ছে স্ট্রেস একটা টেন্সার কোয়ান্টিটি। চাপ বা বল বাই ক্ষেত্রফল বা ঘাত বাই ক্ষেত্রফল, এই পার্টিকুলার কনসেপ্টে এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ এক্ষেত্রে একটা ছোট্ট অসুবিধা আছে, যে জন্য আমরা নর্মালি স্ট্রেসকে ডিরেক্টলি প্রেসার বলতে পারি না। টাইপ অফ স্ট্রেস বা পীড়নের প্রকারভেদ বোঝার আগে আমি একটা নর্মাল কনসেপ্টকে আগে একটু বোঝাই। সো ধরা যাক এটা আমার কাছে একটা সারফেস আছে, ঠিক আছে? এখন এই সারফেসটা আমি জাস্ট একটু 3D মতো করে কনসিডার করতে চাইছি। সো ধরা যাক এটা আমার কাছে একটা সারফেস, যেটা এক্স্যাক্টলি এইভাবে রাখা হয়েছে, ওকে?
সো এই সারফেসটা কি হচ্ছে না, আমি একটা প্লেট হিসেবে কল্পনা করছি যার একটা ছোট্ট মতো উইডথ আছে। এখন এই সারফেসের এরিয়া কিন্তু এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি ইদার আপওয়ার্ড কাজ করবে অর ডাউনওয়ার্ড কাজ করবে। সো আমি ধরে নিচ্ছি শুধুমাত্র আপওয়ার্ড দিকেই এর এরিয়াটাকেও কনসিডারেবল। এখন আমি যদি এই সারফেসের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করি, ধরা যাক ফোর্সটা আমি এই দিক করে অ্যাপ্লাই করছি, এটা এরিয়া ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এই ফোর্সের মোট দুটো কম্পোনেন্ট থাকবে, এই দিকে যে কম্পোনেন্ট কাজ করবে সেটা হবে এফ কস অফ থিটা, আর এই দিক বরাবর যেটা কাজ করবে দ্যাট উইল বি এফ সাইন অফ থিটা। ফেয়ার এনাফ। কথাটা হচ্ছে এই যে এফ কস থিটা যে ফোর্সটা কাজ করছে, এটা কিন্তু সারফেসের সাথে নর্মালি কাজ করছে, অর্থাৎ সারফেসের ভিত্তিতে এটা কিন্তু সারফেসের উপর নর্মাল, অর্থাৎ অভিলম্ব। আর এফ সাইন থিটা যেটা, সেটা সারফেসের ভিত্তিতে সারফেসের জন্য ট্যানজেনশিয়াল। অর্থাৎ আমি এখানে বলার চেষ্টা করছি যে এফ এন দ্যাট ইজ এফ কস অফ থিটা, এটা কিন্তু নর্মাল ফোর্স, অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য অভিলম্ব ফোর্স। আর এফ টি যেটা, সেটা কিন্তু আমাদের জন্য এফ সাইন থিটা, এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স, দ্যাট ইজ স্পর্শকীয় বল। ফেয়ার এনাফ। টাইপ অফ ফোর্স থেকে আমরা যে পার্টিকুলার কনসেপ্টটা ডেভেলপ করেছি বা সেটাকেই আমরা স্ট্রেসের আকারে বুঝবার চেষ্টা করব। সো যখনই আমরা একটা 3D অবজেক্টকে ধরছি, তো ধরা যাক এটা একটা আমার কাছে কিউব আছে এবং এই কিউব বা ঘনকের মধ্যে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি টু ডিফর্ম ইটস সাইজ, শেপ অর ভলিউম, হোয়াট এভার মে হ্যাপেন। কিন্তু যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব, ডেফিনেটলি একটা সারফেসে অ্যাপ্লাই করব। সো তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে আমি যে সারফেসে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা এই সারফেসটা, অর্থাৎ দ্য সারফেস হুইচ ইজ গোয়িং টু বি মার্কড, যে সারফেসটাকে মার্ক করছি সেই সারফেসটাতে আমি ফোর্স অ্যাপ্লাই করছি এবং ফোর্সটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করেই দিচ্ছি, অর্থাৎ কোনো সারফেসের সাথে ডিরেক্ট নর্মাল বা ট্যানজেনশিয়াল করে দিচ্ছি না, বরং একটা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করছি। সো ধরা যাক আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে। সো এই ফোর্সের ভ্যালুটা ডেফিনেটলি একটা প্রিডিফাইন্ড ভ্যালু। সো ধরা যাক এই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ। তাহলে এই ফোর্সটা মোট দুটো ডেফিনিট ডাইমেনশনে কাজ করবে। একটা কাজ করবে যে সারফেসের যে এরিয়া থাকবে তার সাথে যদি থিটা হয়, তাহলে এইদিকে কাজ করবে এফ কস অফ থিটা এবং ওপরের দিকে কাজ করবে এফ সাইন অফ থিটা। এখন যদি আমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি যে এই পার্টিকুলার সারফেস, যে সারফেসটাকে আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, এর এরিয়াটাও কিন্তু এই দিকে কাজ করছে। কারণ এরিয়া ভেক্টর সবসময় কোন দিকে কাজ করে, যেদিকে সারফেস থাকে তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে। তাহলে এফ কস থিটা, এই ফোর্সটা ডেফিনেটলি প্যারালাল টু এরিয়া ভেক্টর। এবং আমরা এক্ষুনি দেখেছিলাম যে যেদিকে এরিয়া ভেক্টর কাজ করে সেই দিকে যে ফোর্সটা কাজ করে সেটা কি হয়, সেটা অবশ্যই নর্মাল ফোর্স। তাহলে আমি বলতে পারি এফ কস থিটা ইজ নাথিং বাট দ্য নর্মাল ফোর্স, অর্থাৎ এটা একটা অভিলম্ব বল। এবং এই যে অভিলম্ব বল বা নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্সের জন্য যে পার্টিকুলার স্ট্রেস তৈরি হবে বা অভিলম্ব বলের জন্য যে পীড়ন তৈরি হবে, তার ডেফিনেটলি কি করবে, অবজেক্টটাকে একটা ডিফরমেশন করবে। প্রপার্টিকে আমরা কি বলছি, এই পার্টিকুলার প্রপার্টিটাকে আমরা বলছি নর্মাল স্ট্রেস। কেন? এই স্ট্রেসটা নর্মাল ডিরেকশনে কাজ করছে। কিন্তু যদি আমরা বোঝার চেষ্টা করি যে এফ সাইন থিটা কম্পোনেন্টটা কি করছে, অর্থাৎ ওই সেম অবজেক্ট, সেম কনসেপ্ট, সবকিছু সেম, কিন্তু এই সাইন থিটাটা কি করছে, সাইন থিটা কম্পোনেন্টটা কাজ করছে ওই সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি। মানে ডেফিনেটলি এফ সাইন থিটা ইজ দি ট্যানজেনশিয়াল ফোর্স ফর দ্যাট সারফেস। এবং যেহেতু এটা ট্যানজেনশিয়ালি কাজ করছে, তাহলে এর জন্য যে স্ট্রেসটা তৈরি হচ্ছে সেটা কি করবে, সেটা ট্যানজেনশিয়াল স্ট্রেস তৈরি করবে। অর্থাৎ এই যে স্ট্রেস যেটা তৈরি হলো ফর এফ সাইন থিটা, স্পর্শকীয় পীড়ন বা ট্যানজেনশিয়াল স্ট্রেস ডেভেলপ করছে। এবার আমরা ডিসকাস করব স্ট্রেইন বা বিকৃতি নিয়ে। এই স্ট্রেইন বা বিকৃতি জিনিসটা বোঝার জন্য আমরা আগে একটা এক্সাম্পল বুঝে নিই, সেটা বুঝলে আমাদের জন্য সুবিধা হবে। সো ধরা যাক আমাদের কাছে না একটা রড আছে। সো ইটস আ সিলিন্ড্রিক্যাল রড ধরা যাক। এখন এই সিলিন্ড্রিক্যাল রডটাকে কি করছি, আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাপ্লাই করছি। এই এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি কি হবে, এর যা লেন্থ ইনিশিয়ালি ছিল সেই লেন্থের থেকে এবারের লেন্থটা আস্তে একটু হলেও বেড়ে যাবে। অর্থাৎ যতটা লেন্থ ছিল তার থেকে সামান্য একটা সেকশন বেড়ে যাবে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে ইনিশিয়াল লেন্থের থেকে আর একটা ডিফরমেশন হওয়ার জন্য লেন্থের একটা স্লাইট ইনফ্লেমেশন হবে বা লেস ইনক্রিমেন্ট হবে, রাইট?
যেটুকু লেন্থ ইনক্রিমেন্ট হবে সেটাকে যদি আমি স্মল এল দিয়ে লিখি এবং ইনিশিয়াল লেন্থটাকে যদি আমি ক্যাপিটাল এল দিয়ে লিখি, তাহলে আমার কাছে স্ট্রেইন কথার মানে হবে যে ইনক্রিমেন্ট ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। অর্থাৎ এই কথার মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। কিন্তু কথা হচ্ছে এটা কেবলমাত্র দৈর্ঘ্যের জন্য হবে না, এটা বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে এরিয়া হতে পারে, অর্থাৎ চেঞ্জ ইন এরিয়া বাই এরিয়া হতে পারে, কোনো ক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম বাই ভলিউম হতে পারে। থিং ইজ দ্যাট যে পার্টিকুলার প্রাইমারি কোয়ান্টিটিটা আমি বদলাবো উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল পার্টিকুলার প্রাইমারি কোয়ান্টিটি কে আমরা বলছি স্ট্রেইন। স্ট্রেইন কথার প্রপার ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যখন কোনো একটি বাহ্যিক বলের উপস্থিতিতে কোনো একটি বস্তুর একটি বিশেষ অংশ দ্যাট ইজ দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন হয়, তখন বস্তুটা বিকৃত হয়েছে বলে ধরি এবং বস্তুর এই সৃষ্ট পরিবর্তন প্রাথমিক পরিবর্তনের তুলনায় যত গুণ তাকে বলা হয় স্ট্রেইন বা বিকৃতি। Strain defines the concept that whenever an external force is applied on an object, the initial size, shape, or volume of the object is going to be deformed with respect to initial, and the amount of deformed part with respect to the initial dimension, that may be for length, that may be for size, or that may be for volume, is nothing but the strain or বিকৃতি।